নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য বিএমএস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এপিলেপসি। এপিলেপসি সম্বন্ধে আমাদের মধ্যে বেশ কিছু ভুল ধারণা কাজ করে, কিছু মিথ কাজ করে। আজও কিছু মানুষ বিশ্বাস করে যে এপিলেপসি হচ্ছে এটা একটা বংশানুক্রমিক অভিশাপ, অর্থাৎ কোনো একটা ফ্যামিলির মধ্যে কোনো একজন পূর্বপুরুষের ওপরে কোনো অভিশাপ কাজ করছিল এবং পরবর্তীকালে সেটাই জেনারেশন টু জেনারেশন সেই অভিশাপটা ক্যারি হচ্ছে এবং যার ফলে এই ধরনের অ্যাটাক দেখতে পাওয়া যাচ্ছে। আবার অনেকে মনে করেন যখন এই অ্যাটাকটা হয় যে এটা হয়তো তাকে ভূতে ধরেছে বা তার উপর কোনো প্রেতাত্মা ভর করেছে, তাকে দিয়ে হয়তো কোনো প্রতিশোধ নিতে চাইছে বা তাকে দিয়ে কোনো কিছু বলাতে চাইছে, এরকম চিন্তাধারা কাজ করে। অনেকে মনে করেন এটা ছোঁয়াচে রোগ, অর্থাৎ একজন মানুষের সাথে কথা বললে, মানে যার এপিলেপসি আছে, বা তার জিনিসপত্র শেয়ার করলে বা তার সঙ্গে থাকলে হয়তো এই ডিজিজটা হয়ে যেতে পারে, কিন্তু সেটা কিন্তু নয়। এটা কোনো রকম কোনো ছোঁয়াচে রোগ নয়, বা এবং এক্ষেত্রে এটার কিন্তু কোনো রকম এই প্রেতাত্মা বা ভূত বা এটা কোনো অভিশাপ এক্ষেত্রে কাজ করে না। এটা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক একটা ডিজিজ, যেটা আমি বুঝিয়ে বলার চেষ্টা করছি। এপিলেপসি এই যে ভিডিওটা, যেহেতু এটা একটু বড় হয়ে যাবে, আমি সেই জন্য এটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। দুটো ভিডিওই শোনার জন্য অনুরোধ রইল, তার কারণ আমি এটাকে খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করছি এবং এর সম্বন্ধে যে ভুল ধারণাগুলো সেগুলোকে বুঝিয়ে বলার চেষ্টা করছি। প্রথমে বলি যে এপিলেপসি কাকে বলে। এপিলেপসি হচ্ছে এটা এক ধরনের ব্রেন ডিজিজ বা ব্রেন ডিসঅর্ডার, বা এটাকে স্নায়বিক রোগও বলা যায়। আমাদের মস্তিষ্কের মধ্যে হঠাৎ করে কিছু অস্বাভাবিক বৈদ্যুতিক ক্রিয়াকলাপের ফলে এই এপিলেপসি দেখতে পাওয়া যায়, অর্থাৎ এর প্রধান যে সিমটমসটা সেটা হচ্ছে সিজার, অর্থাৎ একটা খিঁচুনি দেখতে পাওয়া যায়। অর্থাৎ এই যে সিজার যেটা দেখতে পাওয়া যায়, সেটা কিন্তু একটা আনকন্ট্রোলড বাস্ট অফ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, এবং এটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে, নিয়ন্ত্রণ করতে আমরা পারি না। এবং ঠিক এই সময় যখন এই অ্যাটাকটা হয়, তখন বেশ কিছু জিনিস হয়, যেরকম ধরুন তখন কি হয়, তখন আমাদের অ্যাওয়ারনেস বা কনসাসনেস এগুলো কিন্তু তখন চেঞ্জ হয়, বিহেভিয়ার সেটাও কিন্তু এক্ষেত্রে পরিবর্তিত হয়, এবং তার সাথে সাথে আরেকটা জিনিস দেখা যায় যে মাসল মুভমেন্ট সেটাও কিন্তু পরিবর্তিত হয়। তো এবারে বলি যে এই এপিলেপসি এটা আহ, যখন আমাদের এটা হয়, জেনারেলি আমাদের ব্রেনের মধ্যে যে নার্ভ সেলগুলো রয়েছে সেখান থেকে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় বার্তা পরিবহন করা হয়, এবং শরীরের বিভিন্ন জায়গা থেকে আমাদের ব্রেনের মধ্যে আবার বার্তা পরিবহন করা হয়। এই যে মেসেজটা সেন্ড হচ্ছে বা এটা কিন্তু ট্রান্সমিটেড হচ্ছে একটা ইলেকট্রিক্যাল কন্টিনিউয়াস ইলেকট্রিক্যাল ইম্পালসের মাধ্যমে, যেটা সেল টু সেল ক্যারি হয়। এক্ষেত্রে যদি কোনো রকম কোনো অসঙ্গতি দেখতে পাওয়া যায়, তখনই কিন্তু আমাদের এই এপিলেপসির অ্যাটাকটা দেখতে পাওয়া যায়। এপিলেপসিকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়েছে, যেরকম একটা হচ্ছে যে ফোকাল অনসেট এপিলেপসি এবং আরেকটা হচ্ছে জেনারেলাইজড অনসেট এপিলেপসি। এই যে ফোকাল অনসেট এপিলেপসি যেটা, সেটা ব্রেনের একটা প্রান্ত থেকে উৎপন্ন হয় এবং জেনারেলি এটা ব্রেনের একটা সাইড থেকেই এটা উৎপন্ন হয়। কিন্তু যেটা জেনারেলাইজড অনসেট এপিলেপসি, সেটা একই সাথে ব্রেনের দুটো সাইড থেকে উৎপন্ন হয় এবং এটা একটা বিস্তৃত এরিয়া জুড়ে এটা উৎপন্ন হয়। পরবর্তীকালে এই দুটোকে আবার কিছু সাবডিভিশনে ভাগ করা হয়েছে। এবারে বলি সিমটমস। এপিলেপসির প্রধান সিমটমস যেটা, সেটা তো বললাম যে খিঁচুনি বা একটা সিজার হয়, যার জন্যই এটাকে সিজার ডিসঅর্ডারও অনেকে বলে থাকে। এবং এই সিজারের সাথে সাথে যখন এই অ্যাটাকটা হয়, তখন সেই মানুষের একটা টেম্পোরারি লস অফ অ্যাওয়ারনেস বা কনসাসনেস থাকে, এবং তার মাসেল মুভমেন্ট, মাসেল জার্কিং বা লস অফ মাসেল টোন এগুলো পরিবর্তিত হতে থাকে। এবং এই সাথে সাথে সেই মানুষটা যখন যে কিছু জিনিস দেখে, যখন একটা ব্ল্যাঙ্ক লুক থাকে, সে সঠিকভাবে সেটা দেখে বুঝতে পারে না, কথা বলতে পারে না বা বুঝতে পারে না, বা কোনো কিছু চিন্তা করতে পারে না, কোনো কিছু তাকে যদি কিছু করতে বলা হয় সেটা সে করতে পারে না। এবং আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, সেই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যে সমস্ত অনুভূতিগুলো গ্রহণ করি, সেগুলো কিন্তু সঠিকভাবে সেই সময় কেউ গ্রহণ করতে পারে না। অর্থাৎ ঠিকমতো স্মেল নিতে পারে না, ঠিকমতো টেস্ট নিতে পারে না, কানে শুনতে পারে না, দেখার ক্ষেত্রেও অসুবিধা হয়, যদি দেখে তাহলেও সেটা চিনতে পারে না। এই এই ধরনের সমস্যাগুলো কিন্তু এই সময় হতে থাকে, মানে এর এই সিমটমস গুলো কিন্তু আমরা দেখতে পাই। এবং সেই সাথে সাথে অনেক সময় দেখা যায় যে এই মানুষের ক্ষেত্রে কি হয়, তার কিছু সাইকোলজিক্যাল প্রবলেমও কিন্তু সেক্ষেত্রে থাকে, অর্থাৎ সে খুব ভয় পেয়ে যায়, একটা ফিয়ার কাজ করে, একটা ফোবিয়া কাজ করে তার মধ্যে, এবং সেই সাথে সাথে ডেজাভু দেখতে পাওয়া যেতে পারে। তার এই সময় তার সঙ্গে হার্ট রেট বেড়ে যেতে পারে। তো এই ধরনের
ধরনের সিমটমস গুলো কিন্তু ডিউরিং এপিলেপসি অ্যাটাকের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায়। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই অ্যাটাকের পরে যদি তাকে জিজ্ঞাসা করা হয়, সে কিন্তু তার সেই ফিলিংসটা তখন কিন্তু বলতে পারে না। অর্থাৎ ওই মুহূর্তের জন্য সে কিন্তু খুব তার যে সচেতনতা বা যে অ্যাওয়ারনেস সেটা কিন্তু সঠিক থাকে না। তো এবারে বলবো যে এপিলেপসির ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো এটাকে ট্রিগার আপ করে, অর্থাৎ এটাকে বাড়িয়ে দিতে সাহায্য করে বা এর রিস্ক ফ্যাক্টরটাকে বাড়িয়ে দিতে সাহায্য করে। একদম প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ। দেখুন, অতিরিক্ত মানসিক চাপ থাকলেই যে এপিলেপসি অ্যাটাক হবে সেটা কিন্তু নয়, কিন্তু যদি কারোর এপিলেপসি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত মানসিক চাপ এর অ্যাটাকটাতে একটা ট্রিগার হিসাবে কাজ করবে। দ্বিতীয়ত হচ্ছে সঠিকভাবে যদি কোনো মানুষ ঘুমাতে না পারে, কোনো স্লিপ ডিসঅর্ডার থাকে, ঘুমের ক্ষেত্রে কোনো অসুবিধা হয়, অতিরিক্ত শারীরিকভাবে পরিশ্রম হয়েছে, ঠিকভাবে ঘুমাতে পারছে না, 7 থেকে 8 ঘন্টা সাউন্ড স্লিপ হচ্ছে না বা স্লিপ অ্যাপনিয়া রয়েছে, সেক্ষেত্রে হতে পারে। অ্যালকোহল, দীর্ঘদিন ধরে অ্যালকোহল ইনটেক করছেন বেশি পরিমাণে, সেক্ষেত্রে হতে পারে। দীর্ঘদিন ধরে অ্যালকোহল ইনটেক করছেন এবং হঠাৎ করে উইথড্র করে নিয়েছেন, তার সাইড এফেক্ট হিসেবে বা উইথড্রয়াল সিনড্রোম হিসাবেও এটা কিন্তু হতে পারে। আরেকটা হচ্ছে যে কোনো রিক্রিয়েশনাল ড্রাগ আপনি নিয়ে থাকেন, তার সাইড এফেক্ট হিসাবেও কিন্তু এক্ষেত্রে এই ধরনের মানে এই এপিলেপসির অ্যাটাক কিন্তু হতে পারে। জ্বরের জন্য হতে পারে, অন্য কোনো অসুস্থতার জন্য হতে পারে, কোনো হরমোনাল চেঞ্জের জন্য এটা হতে পারে, বিশেষ কিছু খাবারের ক্ষেত্রে হতে পারে, যেরকম ক্যাফেইন বা ওয়েল ব্যালেন্স ডায়েট খাচ্ছেন না, ভিটামিন এবং মিনারেলস সঠিকভাবে খাচ্ছেন না, সেটার জন্যও কিন্তু এটা হবার একটা সম্ভাবনা থাকে। ফ্ল্যাশ লাইট বা প্যাটার্নসের জন্য এটা হতে পারে। এবং সেই সাথে সাথে যে মেডিসিনটা আপনি খাচ্ছেন সেই মেডিসিনের কিছু সাইড এফেক্ট হিসাবে হতে পারে, বা আপনি হয়তো অ্যান্টি সিজার মেডিকেশনই নিচ্ছেন কিন্তু তার ডোজটা আপনি ভুলে গেছেন বা একদিন ড্রপ হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু এই অ্যাটাক হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে দিনের কোনো একটা বিশেষ সময় এই ধরনের অ্যাটাকটা কিন্তু হচ্ছে।